বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র একজন কবি নন, সাহিত্যের বিভিন্ন শাখায় তার গমনাগমন অবাধ এবং তাঁর কৃতকার্যতার পরিসীমাকে অঙ্কন করতে গেলে তা দীর্ঘপ্রসারী একটা কর্মোধ্যায় হয়ে উঠবে বলা চলে। যখন কোনো সাহিত্যিক তাঁর কথা সাহিত্যের মধ্যে বা গদ্য সাহিত্যের মধ্যে কাব্যিক ভাবভঙ্গিমাকে বিশেষভাবে চিত্রিত করেন, তখন সেই গদ্য সাহিত্য ভাব ব্যাখ্যার দিক থেকে একটু জটিল হয় এবং তার তাৎপর্য বুঝে উঠবার জন্য বুদ্ধিদীপ্ততার ব্যয় হয়। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওয়ে আলোচ্য বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা নামক উপন্যাসখানি। যদিও বা উপন্যাসের নাম রয়েছে শেষের কবিতা, সাহিত্য অঙ্গনের মধ্যে প্রথমে যাদের হাঁটাহাঁটি তারা এই সাহিত্যটিকে কাব্যের কোনো একটা বিষয়বস্তু বা কবিতার বিষয়বস্তু বলে মনে করলেও পরবর্তীকালে এর ভিতরের বা অভ্যন্তরীণ অবস্থার মধ্যে পৌঁছলে দেখা যাবে যে সেটা একটি নিখাদ উপন্যাস। সেই উপন্যাসখানির বিস্তৃত বিবরণ না দিতে পারলেও সংক্ষিপ্ত কাহিনী আলোচনা এবং তার আনুষঙ্গিক যে সমস্ত প্রয়োজনীয় ছাত্রছাত্রীদের আলোচনাগুলি আবশ্যকতা রয়েছে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিওর মধ্যে বলবার আমি চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে যদি দেখো, আশা করি বিষয়টি তোমাদের কাছে বোধগম্য হবে এবং পড়াশোনার ক্ষেত্রে তোমাদের খুব কার্যকরী হবে। আর যারা সাহিত্য অনুরাগী তাদের কাছেও হয়তো বা কিছুটা চমকপ্রদ বা কিছুটা কাহিনী শোনার আমোদ এর মধ্যে দিয়ে আসতে পারে। উপন্যাসের আলোচনার প্রথম স্তরেই আমি বলবো রবীন্দ্র রচনা সম্পর্কে। আমরা জানি রবীন্দ্রনাথ কাব্য, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ সাহিত্য বা গদ্য সাহিত্য ইত্যাদির সমাহারে বাংলা সাহিত্যকে ভরিয়ে তুলেছেন। যেহেতু তাঁর একদিকে কাব্যের জগতে বিচরণ, আবার অন্যদিকে তিনি সুন্দর গদ্য সাহিত্য রচনাতেও পারদর্শী, তাই দুইয়ের সংমিশ্রণে এই শেষের কবিতা নামক উপন্যাসখানি সংগঠিত হয়েছে বলা যেতে পারে। প্রথমেই আলোচনা করব শেষের কবিতা উপন্যাসখানি রচনার ইতিহাস সম্পর্কে। রবীন্দ্র সমালোচক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবরণ থেকে জানা যায় যে একসময় রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হিবার্ট বক্তৃতায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়। তাঁর সহযাত্রী ছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং তাঁর স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ। তিনি স্থির করেন যে প্রথমে কলম্বো যাবেন এবং সেখান থেকে ইউরোপের কোনো জাহাজ ধরে যথাস্থানে গিয়ে পৌঁছবেন। কিন্তু কলম্বো যাওয়ার পরে কবির প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই সেই সময় ইউরোপ যাত্রার সিদ্ধান্তকে বদল করতে হয়। তখন তিনি সেখান থেকে ব্যাঙ্গালোরে রাজেন্দ্রনাথ শীলের কাছে পৌঁছন। অসুস্থ থাকা অবস্থাতেই সেইখানে একদিন বেড়াবার সময় নির্মল কুমারী দেবীর কাছে বলেছিলেন যে একটা কথা ভাবি, এই আধুনিককালের ছেলেমেয়েরাও রোমান্স করতে জানে না, তাই আধুনিক সাহিত্যের বর্তমানে এইরকম চেহারা, কোনো সুন্দর জিনিসই সুশ্রীভাবে এরা ভোগ করতে জানে না। রবীন্দ্রনাথ সেই সময়ে যোগাযোগ উপন্যাস লেখায় ব্যস্ত ছিলেন, তাই নির্মল কুমারী দেবী তার কাছ থেকে একটি গল্পের কাহিনী শুনেও কবি যখন সেই লেখায় হাত দিচ্ছেন না, তিনি তখন তাকে উৎসাহিত করেছেন এবং একসময় প্রায় জোরপূর্বক বাধ্য করেছেন যাতে করে তিনি এই নতুন কাহিনীটিকেও লেখা শুরু করেন। কিন্তু যোগাযোগ উপন্যাস এবং বর্তমানে শেষের কবিতার যে কাহিনী, তার মধ্যে অনেক তড়িতফাত রয়েছে। ফলে যোগাযোগকে শেষ না করে কবি প্রথমে হাত দিতে না চাইলেও পরবর্তী সময়ে হয়তো নির্মল কুমারী দেবীর প্রভূত প্রয়াসেই লেখাটা শুরু করেন। কিন্তু তার কিছুদিন পরেই কবি তাকে জানিয়েছিলেন যে আর বোধহয় তোমাকে খুব বেশি উৎসাহিত করতে হবে না, এবার আমি নিজেই নিজের কাহিনীখানি মাথার মধ্যে সবসময় খুঁজে পাচ্ছি। অর্থাৎ তিনি দুটো উপন্যাসকেই পাশাপাশি সমান গতিতে লেখা শুরু করেন এবং এটাই ছিল শেষের কবিতা উপন্যাসের সৃষ্টির ইতিহাস। এরপরে বলবো নামকরণ।
উপন্যাসখানির নামকরণ গঠনে কোন বৃত্তান্ত এসেছে ইত্যাদির কথা। আমরা জানি যে উক্ত উপন্যাসখানির মধ্যে অমিত এবং লাবণ্যের প্রেম কাহিনী বিশদভাবে বিস্তৃত বা ব্যাখ্যা পেয়েছে। অকস্মাৎ শিলং পাহাড়ে এই দুই নরনারীর মধ্যে সাক্ষাৎ হয় এবং তাদের একে অপরের সঙ্গে সখ্যতার সূত্রপাত ঘটে। আবার পরিস্থিতির তাগিদে উভয়ের মধ্যে বিচ্ছেদও ঘটেছে অনায়াসে। লাবণ্য অমিতকে ভালোবেসে ডাকত মিতা বলে। তাই রবীন্দ্রনাথ যখন উপন্যাসখানি প্রথম লেখেন তখন এই উপন্যাসের নামকরণ মিতাই দিয়েছিলেন। এই উপন্যাসের শেষ পরিচ্ছেদের নাম শেষের কবিতা। সমগ্র উপন্যাসখানিতে আমরা জানি যে প্রভূত কবিতা ব্যবহৃত হয়েছে এবং কবিতাগুলি প্রায় প্রত্যেকটি উপন্যাসের কাহিনীকে অগ্রসর হওয়ার জন্য বিশেষ সহায়তা করেছে, তথা এই কবিতাগুলি যে উপন্যাসের ভাবব্যাখ্যানকে নতুন পরিধিতে তুলে ধরতে সাহায্য করেছে সে কথা বলতেই হয়। আসলে রবীন্দ্রনাথ যত কাব্য কবিতা রচনা করেছেন তার মূল ভাব তথা থিম এই উপন্যাসখানির মধ্যে যে অনেকটা বিস্তার লাভ করেছে সে কথাকে স্বীকার করতেই হয়। আবার উপন্যাসের শেষ অংশে দুইখানি কবিতা ব্যবহৃত হয়েছে, একখানি লাবণ্যর কবিতা আর একখানি অমিতের কবিতা। এই দুই কবিতাখানি সমগ্র উপন্যাসের মূল কথাকে যেন ব্যক্ত করে দিয়ে গেছে এবং পাঠক পাঠিকার হৃদয়ে সমস্ত ভাবনার অভ্যন্তরীণ যে রস তা বোধহয় এই কবিতার মধ্যে দিয়েই ব্যক্ত হয়েছে। সেই জন্য সব দিক বিবেচনা করে উপন্যাসখানির নামকরণ শেষের কবিতা মিতা নামকরণের থেকেও অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে। কারণ যদি শুধু মিতা নামকরণ করা হতো তাহলে অমিত চরিত্রটির উপরে পুরোপুরি গুরুত্ব পেত এবং সেই চরিত্রটির আনুষঙ্গিক উপন্যাসের কাহিনী বলে মনে হতো। সেখান থেকে সরে এসে শেষের কবিতা নামকরণখানি প্রয়োগ করে একদিক থেকে উপন্যাসখানিকে যেমনিভাবে সংকেতবাহী করে তোলা সম্ভব হয়েছে, আর অপর দিক থেকে এই উপন্যাসের মধ্যে দিয়ে কাব্য কবিতার জগতের যে রহস্যময় প্রকাশ প্রক্রিয়া তার যে রূপ ফুটে উঠেছে সেই সব তাৎপর্যময় দিক থেকে বিচার করতে গেলে মিতা নামকরণের তুলনায় শেষের কবিতা নামকরণটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে এবং গ্রহণীয় হয়েছে এবং মানুষের কাছে সমাদর পাবার একটা বিশেষ শিল্প প্রতিভাকে তুলে ধরা সক্ষম হয়েছে। এরপরে আসবো বিষয় সংক্ষেপে। অমিত রায় ব্যারিস্টার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। রায় হয়েছে রে। অমিত মনে করে আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই, তারা চলে ফ্যাশনের অনুসরণে। ব্যক্তিগত জীবনের বেশভূষাতেও অমিত স্টাইলের অনুসারী। এই ক্ষেত্রে স্টাইল এবং ফ্যাশন এই দুটি কথার একটা সহজ ব্যাখ্যা আমি করবার চেষ্টা করব ছাত্রছাত্রীদের জন্য। সেটা হলো যে ফ্যাশন হচ্ছে যা যে সময়ে চলে, অর্থাৎ সকলের জন্যই প্রযোজ্য। আমরা জানি মানুষের পোশাকে, মানুষের খাদ্যে, মানুষের চলাফেরায়, মানুষের জীবন আচরণে, এমনকি মানুষ বিশেষ করে পুরুষ মানুষ মাথার যে চুল ছাঁটে সেই ক্ষেত্রেও একটা ফ্যাশন সবসময় বর্তমান। কোন সময়ে কোনটা চলে সেটার উপরেই সবাই নির্ভর করে আনুষঙ্গিক হয়ে ওঠে প্রত্যেকে। কিন্তু স্টাইল হলো যে যার নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব চলাফেরা, নিজস্ব ভঙ্গিমা, অর্থাৎ আর সকলে যে ভঙ্গিমায় চলছে সেই ভঙ্গিমা থেকে চ্যুত হয়ে যদি নিজের কোনো ভঙ্গিমায় চলা যায় এবং সেটা যদি অন্যদের কাছে সমাদরযোগ্য হয় বা বিশেষত্ব পায় তাহলেই সেটা হয়ে যায় স্টাইল। অমিত শিলং পাহাড়ে বেড়াতে গিয়েছিল নির্জনতা ভোগ করবে বলে। আসলে যেখানে নির্জন সেইখানে যে এতটা বেশি নির্জনতা তা বোধহয় অমিতের অভিজ্ঞতায় এতদিনও পর্যন্ত ধরা পড়েনি। তাই সেখানে তার একাকিত্বকে দূর করবার জন্য নানান রকমের প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে বিশিষ্ট গ্রন্থকারদের বইপত্র পড়াশোনা ইত্যাদিও যখন তাকে একঘেয়েমিতে এনে দিয়েছে তখন সে পাহাড়ি পথে এলোমেলো গাড়ি চালিয়ে বা ড্রাইভিং করে সময় অতিবাহিত করবার চেষ্টা করেছে। আর সেই পরিস্থিতিতেই তার লাবণ্যের গাড়ির সামনাসামনি হতে হয় এবং লাবণ্যের গাড়িটি সেই মুহূর্তে এতটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেই গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া তখন সম্ভবপর হচ্ছিল না। ফলবশত
অমিতের অনুরোধে সে অমিতের গাড়িতে চাপে এবং অমিত তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এক্ষেত্রে লাবণ্য কিন্তু অমিতের গাড়ির কোনো দোষ হয়েছে বলে স্বীকার করেনি এবং এটাই ঘটনাচক্রের একটি বিষয় বলে সে গুরুত্ব দিয়েছিল। অমিতের বাড়ি যাওয়ার পর পরের দিন তাদের বাড়ি আবার পৌঁছানোর জন্য সে আমন্ত্রণ পেয়েছে। লাবণ্য যোগমায়া দেবীর কন্যাকে পড়াশোনা শেখায়। লাবণ্যের পিতার নাম অবনীশ দত্ত। তিনি ছিলেন কলেজের অধ্যক্ষ। তিনি তার কন্যাটিকে যথাযথ শিক্ষাদান করবার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। অবনীশের স্নেহের পাত্র ছিল শোভনলাল। শোভনলাল অত্যন্ত হতদরিদ্র ঘরের ছেলে। সে অবনীশের কাছে থেকেই শিক্ষা গ্রহণ করছিল এবং সে অত্যন্ত লাজুক, নিশ্চুপ এবং একাকিত্বভাবে অতি সংযত আচরণ নিয়ে এই বাড়িতে উপস্থিত থাকত। শোভনলালের পিতা ননীগোপাল একদিন অবনীশের বাড়িতে এসে যৎপরনাস্তি গালাগাল করে যায়, কারণ সে নাকি শোভনলালের বাক্স খুলে দেখেছে সেইখানে হাতে আঁকা লাবণ্যর একটি ছবি রয়েছে এবং তার উপরে ফুলের পাপড়ি দিয়ে সুসজ্জিত করা রয়েছে। তাই ননীগোপালের মতে অবনীশ নাকি ছেলে ধরবার ফাঁদ পেতে। এই কথা শুনে শোভনলাল প্রচণ্ড পরিমাণে লজ্জিত হয় এবং সে মাথা হেঁট করে চিরকালের জন্য অবনীশের বাড়ি ত্যাগ করে চলে যায়। এই সময় শোভনলাল প্রেমচাঁদ রূপচাঁদ বৃত্তি পাবার জন্য প্রচেষ্টায় ছিল। অবনীশের লাইব্রেরি তার কাছে ব্যবহারের অত্যন্ত প্রয়োজনীয়তা দেখা দেয় এবং অবনীশের কাছ থেকে পুনরায় অনুমতি পেয়ে সে সেই বাড়িতে প্রবেশ করে। একদিন অবনীশ যখন বাড়ি ছিল না, তখন শোভনলাল সেই লাইব্রেরিতে পড়াশোনায় যখন ব্যস্ত, লাবণ্য তাকে যৎপরনাস্তি অপমান করে এবং জিজ্ঞাসা করে সে কি করতে এখানে আসে তা সে জানতে চায়। শোভনলাল আবার অপমানিত হয় এবং নিশ্চুপভাবে সেই বাড়ি থেকে সে বেরিয়ে যায়। অমিত একদিন যোগমায়ার বাড়িতে যায় এবং লাবণ্যর সঙ্গে তার দীর্ঘ পরিচয় সারে। এ বিষয়ে অবশ্য যোগমায়া দেবীরও যথেষ্ট সুযোগ দেবার একটা মানসিকতা ছিল। যখন দেখেছিলেন যে সাহিত্য নয়, এই দুই নরনারীর মধ্যে অন্য কিছু আলোচনার প্রবৃত্তি উঠে আসছে, তখন তিনি সুযোগ বুঝে তাঁর পুত্র জ্যোতিশঙ্করকে এই অমিতের কাছে পঠন পাঠন করবার ব্যবস্থা করে দেন। অর্থাৎ সকাল এবং বিকেলে 1 ঘন্টা এবং 2 ঘন্টা করে অমিত যেন তাকে ইংরেজি শেখাতে আসে সেই বন্দোবস্ত করেন। এতে করে লাবণ্যর সাথে অমিতের যোগাযোগটি আরও বেশি দৃঢ় হয় এবং পরস্পরের মধ্যে সম্বন্ধ যথেষ্ট পরিপক্কতার দিকে আগিয়ে চলতে সুযোগ পায়। অমিত এই সময় লাবণ্যকে শুনিয়েছে ইংরেজি কবি ডনের কবিতা ফর গডস সেক। অমিত নিজেই যোগমায়াকে ঘটকালির জন্য নিবেদন করেছে। যোগমায়া জানিয়েছে তাকে যে হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করার তুমি যোগ্য। অমিত লাবণ্যের সঙ্গে ইউক্যালিপটাস গাছের নিচে দেখা করেছে। এইখানেই তারা নিজেদের নাম ছোট করে লাবণ্যর নাম হয়েছে বন্যা এবং অমিতের নাম হয়েছে মিতা। লাবণ্য একদিন যোগমায়াকে বলেছে যে নিজের দায় নিতে পারবে না তার উপরে অপরের দায় চাপানো অনুচিত। অমিতের শিলংয়ের বাসার মেয়াদ শেষ হওয়ায় যোগমায়ার বাড়ির কাছে সে একটি বাসা নিয়েছে। একদিন যোগমায়া সেই বাসাটি দেখতে যায় এবং সেইটির যা দুর্দশা তিনি দেখেন তাতে তিনি চমকে ওঠেন। এই ঘরের মধ্যে অমিত বৃষ্টির ঝাপটা থেকে নিজেকে রক্ষা করবার জন্য টেবিলের নিচে তাকে প্রবেশ করতে হয়। এরপর অমিত কলকাতায় যাবার জন্য মনস্থির করে। যোগমায়া অমিতের এই আচরণকে তপস্যা বলে মনে করে। অমিত এবং লাবণ্য দুজনকেই বিচ্ছেদের বেদনা স্পর্শ করে যায়। এদিকে শোভনলাল প্রেমচাঁদ রায়চাঁদ উপাধি পেয়েছে। শিলংয়ে বেড়াতে এসেছিল শিশি অর্থাৎ অমিতের বোন। জানাশোনা একজন ব্যক্তি, সে অমিতের সমস্ত বৃত্তান্ত গিয়ে শিশিদের কাছে ব্যক্ত করেছে। তখন শিশি কেটি মিটার অর্থাৎ কেতকী মিত্র এবং তার দাদা নরেন মিত্র প্রমুখ শিলংয়ে এসে উপস্থিত হয়। অমিত বিদায়ের পূর্বে একটি আংটি লাবণ্যর হাতে পরিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয় এবং সেটি প্রত্যক্ষভাবে লাবণ্যর হাতে পরিয়েও দেয়। একদিন অমিত কেটির হাতেও, যখন তার 18 বছর বয়স, তখন এইরকমভাবেই আংটি পরিয়ে দিয়েছিল। কেটি সেই কথা সর্বজনের কাছে জানায়
এবং সেই আংটিটিকে খুলে ফেলে দিয়ে সেখান থেকে বিদায় নেয়। এই সময় লাবণ্য অমিতকে তার দলবল নিয়ে চেরাপুঞ্জি বেরিয়ে আসার জন্য উপদেশ দেয়। লাবণ্য অমিতকে তার আংটি ফিরিয়ে দিয়ে বলে, আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা বাইরের ছায়া তাতে পড়বে না। অমিত একদিন লাবণ্যর মধ্যে পেয়েছিল ডানা মেলে আকাশে উড়বার সুযোগ, আর আজ কেতকীর কাছে পেল ডানা গুড়িয়ে বাসার মধ্যে বসবার জায়গা। লাবণ্য অমিতকে চিঠি লিখে শোভনলালের সঙ্গে তার বিয়ের খবর জানিয়েছিল। অমিতও লাবণ্যকে পত্র লিখে সেই পত্রের মধ্যে যে কবিতাখানি ব্যক্ত করেছে তার অংশ হল, তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন। আবার লাবণ্যও অমিতকে পাঠানো চিঠিতে লিখেছিল, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। পাঠক সমাজের কাছে উপন্যাসের এই শেষ দুটি কবিতা মননের মাঝে একটা ট্র্যাজেডির আবহ এনে দিয়েছে। সুদূর প্রসারী একটা চিন্তার পরিসর যেন দূর মেঘের সাথে বাতাসের মধ্যে দিয়ে উড়ে যেতে চায়, যার কোনো পরিসীমা নেই, যার কোনো সিদ্ধান্ত নেই, যার কোনো নির্দেশিকা নেই, অথচ মনের মধ্যে অগাধ ভাবনা, কোনটি ঠিক কোনটি ভুল এবং যথার্থতা সম্পর্কে অশেষ প্রশ্ন। আর মানুষ যতদিন বেঁচে থাকে তার হৃদয়ের ভালোবাসা, আকুতি ইত্যাদিগুলোকে অনেক সময় হরণ করতে হলেও সেগুলো যে কিভাবে বিনা আহার বিনা পানীয়তে হৃদয়ের মধ্যে চিরকাল ক্ষীণ প্রাণ নিয়ে বেঁচে থাকে, তার নমুনা বোধহয় উপন্যাসের এই শেষ অংশে পাঠককে বিভিন্নভাবে ভাবিয়ে তোলে। সুতরাং উপন্যাসখানি তাৎপর্য উল্লেখ করেও শেষ করা যায় না। এর মধ্যে যে শৈল্পিকতা, এর মধ্যে যে কবি ভাবনা এবং মানুষের জীবন চরিত্রের যে দিগদর্শনকে দেখানো হয়েছে তা অতুলনীয়। রবীন্দ্রনাথ সেই সময়ে কবি জগতের মধ্যে যে ভাবনা চিন্তাগুলোকে দেখেছিলেন, তাঁর বিরুদ্ধবাদী হয়ে বা তাঁর সম্পর্কে সমালোচনার একটা দিগদর্শনকে এই উপন্যাসের মধ্যে প্রকাশ করে গেছেন গোপনীয়তার সঙ্গে। তা আমরা গভীরে নিরীক্ষণ করলেই অবশ্যই দেখতে পাই। এই উপন্যাস থেকে ছাত্রছাত্রীদের যে সমস্ত প্রশ্নগুলি করা আবশ্যক সেগুলি হলো উপন্যাসের নামকরণ, অমিত চরিত্র, লাবণ্য চরিত্র, কেতকী চরিত্র, অন্যান্য অপ্রধান চরিত্র, এগুলোকেও করার প্রয়োজন রয়েছে। এছাড়া প্রকৃত নায়ককে, লাবণ্য প্রকৃত নায়িকা কিনা তা বিচার করো। উপন্যাসের উপসংহার অংশ কতটা বিশেষত্ব পায়, মাতৃ স্নেহের পরম আদরে যেভাবে যোগমায়া দেবী ভরিয়ে দিয়েছেন তার ব্যাখ্যা, কাব্যধর্মী উপন্যাস হিসেবে শ্রেষ্ঠত্ব, সংলাপ, ভাষা ইত্যাদির পরিচয় এই উপন্যাস থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ স্থান দখল করে। সুতরাং ছাত্রছাত্রীদের সেই প্রশ্নগুলিকে নিরীক্ষণ করা উচিত এবং সেগুলি সম্পর্কে ধারণা অর্জন করেই পড়াশোনাটা করা উচিত। ভিডিওর আকার আকৃতির দিকে নিরীক্ষণ করে এইটুকু আলোচনা করেই এই ভিডিও শেষ করব। অন্যান্য সাহিত্যমূলক ভিডিও বা তোমাদের পঠন পাঠনের উপযোগী ভিডিও দেখবার জন্য চ্যানেলের সঙ্গে থাকো। আবার খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমি নূতন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। এই বলে এই ভিডিও শেষ করলাম।